কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে 9 জনের প্রাণহানি, 5 বাংলাদেশি সহ 6 জনের পরিচয় শনাক্ত, দগ্ধ অনেকে হাসপাতালে ভর্তি, তদারকিতে হাই কমিশন। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর আমার ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। হোটেল मैनेजमेंटগুলা গাপ্তি আছে, एसी সার্ভিস করে না, সুইচগুলা নষ্ট। ज़्यादा से ज़्यादा बांग्लादेशी है, वो हम लोग का खबर आया, तो अभी तक डिटेल्स खबर नहीं आया। 6 জনের পরিচয় জানা গেছে এখনো পর্যন্ত, আর অন্যদের পরিচয় জানা যায়নি। হোটেলটিতে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, প্রবেশপথ সরু, অবৈধ অনুমোদনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি। এই যে ফায়ার লাইসেন্স পেল পাওয়াই তো উচিত হয়নি। তারা যারা এর সঙ্গে দোষী যুক্ত প্রত্যেকে যথাযথ শাস্তি পাবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারত স্বার্থ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানালে সাধুবাদ জানাবে সরকার, নইলে এগুবে না বাংলাদেশ, জানালেন উপদেষ্টা রিজভী। 35 বছর পর রাষ্ট্রপতি পদে ভোট কাল নিশ্চিত জয়ের পথে মির্জা ফখরুল, পরিচয় জেনেও মাঠে বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক গুরুত্ব দেখছেন বিশ্লেষক। দেশের বিভিন্ন স্থান থেকে বোমা বিস্ফোরক উদ্ধারে বাড়ছে উদ্বেগ, প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দিয়ে অপরাধ আড়ালের চেষ্টায় মিয়ানমার, বলছেন আশ্রিতরা প্রত্যাবাসন প্রক্রিয়ায় জটিলতার শঙ্কা, সতর্কবার্তা হিসেবে দেখার পরামর্শ। এবং হামে আক্রান্ত 80% পায়নি টিকা, মৃত 82% শিশুই জন্মের প্রথম 6 মাসে পায়নি পরিপূর্ণ বুকের দুধ, ছিল অপুষ্টিও, 3 মাসে প্রাদুর্ভাব কমার আশা প্রতিমন্ত্রীর। শুরুতেই কলকাতার অগ্নিকাণ্ডের খবর। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেল 9 জনের। এর মধ্যে 5 বাংলাদেশি সহ 6 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। চিকিৎসা নিতে গিয়েছিলেন তারা। দগ্ধ বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 80 জনকে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে ছিল না অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। এই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছে বাংলাদেশ উপ হাই কমিশন। 9 জন মৃত্যুবরণ করেছেন, 6 জনের পরিচয় জানা গেছে এখনো পর্যন্ত, আর অন্যদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকল কর্মীরা। আগুনের সময় ভেতরে সবাই ঘুমাচ্ছিলেন। ধোঁয়ায় বেশ কয়েকজন অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপর তলায় পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর আমার ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। হোটেল मैनेजमेंटগুলা গাপ্তি আছে, যেমন এসি সার্ভিস করে না, সুইচগুলা নষ্ট। 5 তলা ভবনের এই প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন হোটেল। আবাসিকদের দাবি, আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় এই বিজেপি নেতা। যারা যারা এর সঙ্গে দোষী যুক্ত প্রত্যেকে যথাযথ শাস্তি পাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানার পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এই মুহূর্তে ভারতের কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য।
সুব্রত, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে যা খবর, 9 জনের মৃত্যুর খবর সেটি নিশ্চিত করেছে প্রশাসন। এর মধ্যে একজন এই হোটেলেরই একজন কর্মী, ঝাড়খণ্ডের বাসিন্দা অর্থাৎ ভারতীয় নাগরিক, আর বাকি 8 জনের মধ্যে মনে করা হচ্ছে 8 জনই বাংলাদেশি। তবে এরই মধ্যে 6 জনের পরিচয় পাওয়া গিয়েছে, যদিও পরিচয়ের যে তালিকা সেটি আমাদের কাছে হাতে এসে এখনো পৌঁছায়নি। তবে কিছুক্ষণ আগে আমি কলকাতা নিযুক্ত বাংলাদেশের কথা বলেছি, তিনি যে এফআরআরও অফিস সেখান থেকে নিশ্চিত হয়েছেন। এখনো পর্যন্ত প্রশাসনিক যে উদ্যোগ, তাতে যে 6 জন রকম মৃত্যুর সঙ্গে যারা লড়ছেন তাদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে এখনো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে। এর আগে আমরা যখন দেখেছি যে এর আগে সকাল থেকেই যখন এখানে মিডিয়া কর্মীরা আসতে শুরু করেন এবং বিজেপির নেতা, স্থানীয় যারা ব্যবসায়িক প্রতিনিধি এবং রাজ্য সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী অগ্নিমিত্রা দৃশ্য আমরা দেখলাম যে গতকাল গভীর রাতে রাত 2:10 ঘটেছে। এই হোটেল রয়েছে, যেই হোটেলগুলো মূলত নার্ভ ব্যবসা বা অর্থনীতি চলে বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করেই। আপনি জানেন যে চলমান একটা বাস্তবতার মধ্যে বাংলাদেশি পর্যটকদের আশা কমে যাওয়ার পরেও এখানে হোটেল ঠিকঠাক মতো হোটেলে ফরেনসিক দল যারা এখান থেকে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে, তাদেরকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে সেখান থেকে কি পেলেন। স্বাভাবিকভাবেই প্রশাসনিক বিষয়, তারা প্রশাসনের সর্বোচ্চ লেভেল ছাড়া কিছু বলতে সংখ্যক সহ বাংলাদেশি নাগরিক তারা এখানে এসেছেন। কিছুক্ষণ আগে একজন ক্যান্সার আক্রান্ত বাংলাদেশি একজন নাগরিক তিনি এখানে আমাদের ক্যামেরার সামনে ঝরঝর করে কেঁদে দিয়েছেন। সংখ্যক সহ বাংলাদেশি নাগরিক তারা এখানে এসেছেন। একজন ক্যান্সার আক্রান্ত বাংলাদেশি একজন নাগরিক, তিনি ভাগ্যক্রমে এই হোটেলটিতে ওঠেননি, তাহলে হয়তো আজকে যে দুর্ঘটনা ঘটেছে গতকাল রাত, তারও হয়তো একই পরিণতি তিনি আনতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভাগ্যক্রমে এই হোটেলটিতে সেদিন ওঠেননি। তাহলে হয়তো আজকে যে দুর্ঘটনা ঘটেছে গতকাল রাত, তারও হয়তো একই পরিণতি তিনি স্বীকার করলেন। কিন্তু একই সঙ্গে তারা অভিযোগ হতাহতের খবর হতো না এবং প্রতিবেশী বাংলাদেশি নাগরিকদের এই ধরনের ভাবে সঠিকভাবে এখানে দেখভাল করতে পারতেন, তবে এই ধরনের দুর্ঘটনায় হতাহতের খবর হতো না এবং প্রতিবেশী বাংলাদেশি নাগরিকদের এই ধরনের ভাবে মৃত্যু তাদের হতো না। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গে সবচেয়ে ভয়াবহ এযাবৎকালে দুর্ঘটনায় কলকাতা থেকে সুব্রত আচার্য আমাদেরকে জানাচ্ছিলেন কলকাতা অগ্নিকাণ্ডের খবর। তাকে শুনতে আপনাদের কষ্ট হয়, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এবার অন্যান্য প্রসঙ্গ। ভারত স্বার্থ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানালে সাধুবাদ জানাবে সরকার, নইলে এগোবে না বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সব বাধা মোকাবিলা করে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি সহ জনবান্ধব সব কর্মসূচি বাস্তবায়ন করবে বলে জানান রিজভী। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। পুষ্পস্তবক অর্পণের পর কবর জিয়ারত করেন তারা। পরে প্রধানমন্ত্রীর ভারত সফরে আমন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার সাধুবাদ জানাবে, তবে কোনো স্বার্থ থাকলে বাংলাদেশ সে পথে এগোবে না। সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। সব বাধা মোকাবিলা করে নির্বাচনী প্রতিশ্রুতি ও ৩১ দফা সহ জনবান্ধব সব কর্মসূচি সরকার বাস্তবায়ন করবে বলেও জানান রিজভী। প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন ম্যানিফেস্টোর মাধ্যমে
31 দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি। প্রতারণায় আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে কাল। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় নিশ্চিত জয়ের পথে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরও ভোটের মাঠ ছাড়েনি বিরোধী জোট। অলি আহমদকে প্রার্থী করেছে জামাত জোট। ফল নিয়ে অনিশ্চয়তা না থাকলেও রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এই নির্বাচন। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ৩৫ বছর পর আবারও উত্তাপ। প্রতিদ্বন্দ্বিতার মাঠে দুই প্রার্থী, ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। সেবার বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক প্রধান বিচারপতি বজরুল হায়দার চৌধুরী। শেষ পর্যন্ত জয় পান আব্দুর রহমান বিশ্বাস। ৩৫ বছর পরের চিত্র অবশ্য ভিন্ন। সংসদে একক সংখ্যাগরিষ্ঠ বিএনপি, ফলে তাদের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় নিশ্চিত। তবুও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়নি বিরোধী জোট। অলি আহমদকে প্রার্থী করে ভোটের মাঠে থাকার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের মাধ্যমে হয় তো জিনিসটা তো ওয়ান সাইডেড গেম হচ্ছে না। এটা তার মধ্যে সেই বোধটা তৈরি করবে যে আমি তো আসলে সর্বদলীয় হতে পারলাম না। যদি সে বিএনপির ভোটে হয় তাহলে সে বিএনপির রাষ্ট্রপতি হিসেবেই সে পরিচিতি পাবে। ৭০ অনুচ্ছেদ তুললেও ওই অভ্যাসটা ফিরে আসতে একটু সময় লাগবে। 50-50 দুইটাই হতে পারে। তবে আমার মনে হয় না যে একেবারে ৭০ অনুচ্ছেদের কারণে মির্জা ফখরুল একেবারে ক্লিন বোল্ড হয়ে যেত, বিষয়টা এরকমও না। তাদের মতে রাষ্ট্রপতি নির্বাচনকে কার্যকর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিয়ে আসা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তারা বলছেন, সংবিধান ও নির্বাচন কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার হলে সংসদ সদস্যদের মতামতের প্রকৃত প্রতিফলন আরও স্পষ্টভাবে ঘটতে পারে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলে সেই নির্বাচনটা অর্থবহ হয়, মানুষের আগ্রহ থাকে এবং সেটা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে একটা ধাপ, সেই ধাপটা আমার কাছে মনে হয় এটা সার্থক হয়। এই ৭০ অনুচ্ছেদ যারা গণতান্ত্রিক চর্চায় তারা বিশ্বাস করে, বা যেটা আমি বললাম যে স্বাধীন মত প্রকাশে বিশ্বাস করে, তারা অবশ্যই এটাকে গ্রহণ করবে এবং তারা এটাকে সাধুবাদ জানাবে যে না, এটা আমাদের জন্য ইতিবাচক হিসাবে আসলে আসছে। বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেওয়ার সিদ্ধান্তকেও যৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপির রাজনীতিতে তার যে ডেডিকেশন, তার যে ত্যাগ, এগুলোকেই বেশি বিবেচনায় নেওয়া হয়েছে। প্রার্থী হওয়ার জন্য দলীয় ব্যবস্থায়, সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা দেখি যে আসলে দলের জন্য ওনার ত্যাগ আছে, বিএনপির জন্য ওনার ত্যাগ আছে। সব রাজনৈতিক দলের কাছেই ওনার মোটামুটি একটা গ্রহণযোগ্যতা আছে। তাদের মতে এবারের নির্বাচন শুধু কে রাষ্ট্রপতি হচ্ছেন সেই প্রশ্নে সীমাবদ্ধ নয়, বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়া, বিরোধী জোটের কৌশল এবং রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান কাঠামো সবকিছু নিয়েই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি চ্যালেঞ্জ করে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। এর মাধ্যমে নির্বাচনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রিটটি খারিজ করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ব্যক্তিগত প্রচারণার জন্য আদালতে এ ধরনের রিট দায়ের করা হচ্ছে। শুনানিতে রিটকারীকে জরিমানা করারও আবেদন জানান তিনি। রিটে সংসদ সদস্যদের পাশাপাশি পরাজিত প্রার্থীদেরও রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার দাবি করা হয়েছিল। বাস্তবতা বিবর্জিত, প্রচারকামী এবং ব্যক্তি এবং গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধির জন্য দায়েরকৃত রিট পিটিশন বলে আমি মন্তব্য করে বলেছি একটা জরিমানা করা হোক। আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে রিট পিটিশনার যে রিট পিটিশনটি করেছেন তার কোনো সারবত্তা নেই, এবং এই সারবত্তা নেই এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। হলফনামায় তথ্য গোপনের অভিযোগে নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। নোয়াখালীর হাতিয়ার স্থানীয় বাসিন্দা নাজবুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এনসিপি নেতা হান্নান মাসুদের সংসদ সদস্য পদ
শূন্য ঘোষণা সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। তবে হলফনামায় কী তথ্য গোপন করা হয়েছে এ বিষয়ে রিটে কিছু উল্লেখ নেই। জ্বালানি তেল আমদানিতে দুটি অয়েল ট্যাঙ্কার জাহাজ কেনার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। একই সঙ্গে 10,046 কোটি 89 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন পেয়েছে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার জাহাজ কেনায় ব্যয় হবে 1,457 কোটি 80 লাখ টাকা। প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা হবে 40,000 থেকে 55,000 ডেডওয়েট টন। সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে 4,963 কোটি 67 লাখ টাকা। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের স্থাপনা পুনর্নির্মাণ, মেডিকেল কলেজে হোস্টেল নির্মাণ, নদী ভাঙন রোধ ও উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প রয়েছে। বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় না থাকলেও প্রধানমন্ত্রী মানবিক জায়গা থেকে চেষ্টা অব্যাহত রেখেছেন। রংপুরে একথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ডক্টর জাহিদুর রহমান বলেন, ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা ছিল আগের সরকারের, তাই জনগণের কথা ভাবেননি তারা। বর্তমান সরকার নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করতে যুব সমাজকে দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে কাজ করছে। এই বিদ্যুৎ সংকটের জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন। মানুষ কষ্ট পাচ্ছে, আর আমরা আগে যখন এটা হয়েছে তখন বলে বন্ধ করে দেখাই আগে কি ছিল। এইসব কথাবার্তা প্রবণতা নেই। সরকার জনগণের এই কমিটমেন্ট রক্ষা অ্যাট এনি কস্ট করার সর্বোচ্চ চেষ্টা করবেই। ফ্যাসিবাদের দালালি করতে সাংবাদিকতা পেশাকে যারা ব্যবহার করেছে তাদের চিহ্নিত করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, দেশের গণমাধ্যমগুলো এর আগে এতটা স্বাধীনতা ভোগ করেনি, তবে সামাজিক ও সংবাদ মাধ্যমে ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি বন্ধে সবাইকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া, ওটিটি সব জায়গায় নতুন ডিজিটাল আধুনিক মিডিয়া ইকোসিস্টেম তৈরি করার কথাও বলেন মন্ত্রী। সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ফ্যাসিবাদের দালালে পরিণত করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। সাংবাদিকতার মতো এরকম মহান পেশাকে যারা ব্ল্যাকমেইলিং এর দিকে নিয়ে যেতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। আবার আরেক দল সাংবাদিকতার নামে আইডেন্টিটি কার্ড জোগাড় করে খুঁজে বেড়ায় কি করলে পরে চাঁদাবাজি করা যায়। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি, যাতে কেবলমাত্র অপরাধীরাই চিহ্নিত হয়। শুধু প্রিন্ট মিডিয়া নয়, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ওভার দ্য টপ, ওটিটি সমস্ত জায়গাতেই আমরা একটা নিউ ডিজিটাল আধুনিক মিডিয়া ইকোসিস্টেম তৈরি করতে চাচ্ছি। দুপুরের সময় আরও থাকছে। ঢাকা দক্ষিণ সিটির 4টি নির্ধারিত অঞ্চলে চলবে রিকশা। তৈরি হচ্ছে নীতিমালা। বিপণী বিতানের সামনের জায়গা নিজেরা পরিষ্কার না রাখলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসকের। সম্প্রতি ঢাকা সহ বিভিন্ন এলাকায় একাধিক বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছে পুলিশ সদর দফতর। সারা দেশে কড়া গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশ বলছে, দেশবিরোধী অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। তবে এসব ঘটনাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষক। বুলবুল রেজা জানাচ্ছেন বিস্তারিত। 12 আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুরের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। সেখান থেকে 9টি বিস্ফোরক ও বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার সহ 90 জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়।
30 জুলাই রাতে আশুলিয়ায় চায়ের দোকানে রাখা ব্যাগের ভেতর প্রেসার কুকারে তৈরি করা আইইডি বোমা উদ্ধার করা হয়। 24 জুলাই মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে পরিত্যক্ত ছাতার ভেতরে রাখা শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। ধারাবাহিক এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করে পুলিশ সদর দফতর। গত 12 আগস্ট বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছি। একের পর এক বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়লেও পুলিশ সদর দফতর বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা একটা কথা বলতে চাই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর এই জাতীয় ঘটনা যারাই জড়িত, কিংবা আমরা দেখেছি অনেকেই তার নিজের মতাদর্শ প্রচারের ক্ষেত্রে এই জাতীয় উগ্রবাদে যদি প্রশ্রয় নিয়ে থাকে, আমাদের মূল কনসার্ন হচ্ছে গিয়ে কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, আমরা সাথে সাথে সেটা ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যাতে এই জাতীয় কার্যক্রম কেউ না করতে পারে এবং কেউ জড়িত কিনা বা ইতিমধ্যে যারা এই জাতীয় কার্যক্রমের সাথে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনার জন্য আমরা সচেষ্ট রয়েছি। স্বল্প সময় ব্যবধানে বোমা বিস্ফোরণ কিংবা বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন এই বিশ্লেষক। আমার রাষ্ট্র তো বিপন্ন হলে সবকিছুই আমার বিপর্যয়ের মধ্যে চলে যাবে, সবকিছু অনিশ্চয়তার মধ্যে চলে যাবে। এটা এই ব্যাপারগুলোতে সতর্ক হওয়া প্রয়োজন এবং এটাকে গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। 2-1 মাস ধরে কোথাও বোমা সদৃশ বস্তু উদ্ধার হচ্ছে, কোথাও বিস্ফোরণ ঘটছে, আবার যেগুলো বিস্ফোরণ ঘটছে সেখানে আইডির মতো ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলোর সন্ধান পাওয়া যাচ্ছে। তো এগুলো তো আসলে ভিন্ন একটা কিছু ইঙ্গিত বহন করে এবং সেই ইঙ্গিতের আলামতগুলো কিন্তু এগুলো। সম্প্রতি এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। তবে এই রিপোর্টকে অনুমান নির্ভর আখ্যা দিয়ে আমলে নেয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের প্রথম 7 মাসে 1667 নারী ও কন্যা শিশু সহিংসতার শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধে পূর্ণাঙ্গ আইন না হওয়ায় উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। এদিকে বিশেষ বেঞ্চ গঠনের পর এখন পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের 18টি মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল। বছরের পর বছরেও থামছে না নারী ও শিশু নির্যাতন। গত জানুয়ারি থেকে জুলাই 7 মাসে সহিংসতার শিকার হয়েছে 1667 নারী ও কন্যা শিশু। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে 7 মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছে 292 নারী ও কন্যা শিশু। নির্যাতনের পর হত্যা করা হয় 31 জনকে, আর বিভিন্ন কারণে হত্যার শিকার হয়েছে 341 জন। নিপীড়ন এবং উত্তক্তকরণ কিভাবে নারীকে শারীরিক মানসিকভাবে নিপীড়িত করছে এবং তার যে তাকে মৃত্যু মুখে পর্যন্ত ঠেলে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থলে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে অভিযোগ কমিটি গঠন এবং কার্যক্রম মনিটরিং এর করতে হবে। যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধে হাইকোর্টের নির্দেশনার 17 বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি পূর্ণাঙ্গ আইন। দ্রুত আইন প্রণয়নের দাবি সংগঠনটির। সরকারের তো নিজেরই দায়িত্ব, এটা সাংবিধানিক দায়িত্ব যে তার নাগরিকদের সুরক্ষা দেওয়া এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় আইনি বিধান ব্যবস্থা করা। আমরা মনে করি একটা প্রতিরোধমূলক আইন হওয়া উচিত, যে আইনে স্পেসিফিক থাকবে যে এই প্রতিরোধে কি কি সরকার করবে, স্কুলগুলোতে কি করবে, কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কি করবে। এদিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন বিশেষ বেঞ্চ গঠনের পর এখন পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের 18টি মামলা নিষ্পত্তি হয়েছে। আমাদের পক্ষ থেকে তো কোনো বিলম্ব নেই। নারী ও শিশু নির্যাতন আইনের মামলা আমাদের তো ইতিমধ্যে প্রায় 18টি মামলা নিষ্পত্তি হয়েছে, বিশেষ করে বিশেষ বেঞ্চ গঠন করার পরে, এবং আসিয়া হত্যা মামলা, তারপরে এই সমস্ত মামলাও তো একেবারে শুনানি, এবং রামিসা হত্যা মামলা তো তালিকাভুক্ত অলরেডি হয়েছে। আমরা পর্যায়ক্রমে এগুলো শুনানি করব। এ সময় আসিয়া ও রামিসা হত্যা মামলার কার্যক্রম চলছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সংবিধান অনুযায়ী, আমাদের আইন অনুযায়ী রাষ্ট্রপতি। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি আখ্যা দিয়ে মিয়ানমার রাষ্ট্রীয় অপরাধ আড়াল করতে চাইছে বলে মনে করেন কক্সবাজার ক্যাম্পে আশ্রিতরা। নেইপিটোর অবস্থানকে সতর্কবার্তা হিসেবে দেখার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে এ ধরনের বক্তব্যে প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাড়তে পারে জটিলতা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজিয়াউদ্দিন রুবেল।
2017 সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়। সেই রোহিঙ্গার ঢলে 9 বছর পূর্ণ হওয়ার ঠিক আগ মুহূর্তে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে রোহিঙ্গাদের বাঙালি বলা হয়েছে। রোহিঙ্গা নামে কোনো জাতিগোষ্ঠী মিয়ানমারে নেই বলেও উল্লেখ করা হয়। মিয়ানমারের দাবি, বাংলাদেশে দেয়া 8,28,824 জনের তালিকা থেকে গত 31 জুলাই পর্যন্ত 4,26,545 জনের তথ্য যাচাই করা হয়েছে। তাদের মধ্যে 3,08,797 জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসাবে শনাক্ত করা হয়েছে। এমন বিবৃতিকে প্রত্যাখ্যান করে মিয়ানমারের রোহিঙ্গা যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিঙ্গা নেতারা। তাদের দাবি, দীর্ঘ সময়ে অর্ধেকেরও কম তালিকা যাচাই করায় প্রমাণ করে প্রত্যাবাসনে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে। আর রোহিঙ্গাদের বাঙালি বলা সেটিকেও নাটক বলে অবহিত করেছেন রোহিঙ্গারা। 9 বছরের মধ্যে 4 লাখ গজ্জে দইলে ইস্তার টিয়াং গরিব কি মনসা নাকি মনসা নাই গুড়া ফান্দি তো বুঝি হারে তো কুল দুনিয়ায় এনলি তার তো ইন্টারেস্ট নাই রোহিঙ্গার কেলি যাই বললা এদের বলকে রোহিঙ্গা হন আসদু নদু দূরাই বেলা চেষ্টা করিব। আরাষ্ট্র উত্তুল হয়ে বর্মাত পলিটিক্যাল উইলিংনেস নাই রোহিঙ্গা যিন বাংলাদেশ মারা সেই তারারে অ্যাকসেপ্ট করে দেন লাকান পলিটিক্যাল উইলিংনেস নাই ইতারা হনদিন আরারে ইজিলি নলিবি ইয়ান মন লেখা করিব আর রোহিঙ্গা বিলিভ করি এলা ইন্টারন্যাশনাল কমিউনিটি এই বেন্দুর বাংলাদেশ তো বুঝা হরদে ইতারা নেলা দি ভাজিতে মানুষ ইনরা আসানার সাথে নলিব ইয়ান তারার কনসেপ্ট। অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞদের মতে রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দিয়ে মিয়ানমারের বক্তব্য মূলত একটি কূটনৈতিক কৌশল। আমাদের সরকারের পক্ষ থেকে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্যটি দিয়েছে তাদের এখানকার প্রতিনিধির কাছে সেটি যথেষ্ট বলে এবং যেটা যথোপযুক্ত বলে মনে করি। তবে মিয়ানমারের এই ধরনের বক্তব্য প্রত্যাবাসন প্রক্রিয়ার অন্যতম বড় জটিলতা মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এই ডেটা তো আর বাংলাদেশ সরকার এককভাবে করেনি, এটি জাতিসংঘের যৌথ একটি এক্সারসাইজ। যৌথভাবে ভেরিফাই করে এই ডেটা তৈরি করা হয়েছে ফ্যামিলি ট্রির আন্ডারে। সুতরাং এখানে কারোই অস্বীকার করার কোনো উপায় নেই যে এই লোকগুলো মিয়ানমার থেকে এসেছে এবং তাদের পরিবারে নতুন শিশু জন্মগ্রহণ করেছে। সুতরাং যদি মিয়ানমার কর্তৃপক্ষ এই ধরনের কথা বলেন তারা হয়তো অর্ধসত্য বলছেন আর কি। 2018 সালে বাংলাদেশ 8,24,000 রোহিঙ্গার তথ্য মিয়ানমারের কাছে হস্তান্তর করেছিল। সেই জনগোষ্ঠীর পরিবার ও সদস্য সংখ্যা পরবর্তী সময়ে বেড়েছে। এখন 12 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হামে আক্রান্ত শিশুর 80% টিকা পায়নি আর মারা যাওয়া 82% জন্মের পর প্রথম 6 মাস পরিপূর্ণ বুকের দুধ পায়নি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। গবেষণায় আরও দেখা গেছে আক্রান্ত শিশুর বড় অংশ অপুষ্টিতে ভুগছিল। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সবকিছু ঠিক করলেও প্রাদুর্ভাব কমতে 2-3 মাস লাগতে পারে। দেশে 5 মাসের বেশি সময় ধরে চলছে হামের সংক্রমণ। হাম ও উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 900, আক্রান্ত 1,60,000-এর বেশি। সংক্রমণ শুরুর 5 মাস পর হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 354 শিশুর ওপর গবেষণা পরিচালনা করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি। বুধবার শিশু হাসপাতালের অডিটোরিয়ামে গবেষণার ফল তুলে ধরেন গবেষকরা। গবেষণায় দেখা যায় হাম আক্রান্ত শিশুর 80%ই টিকা পায়নি। মারা যাওয়া শিশুর মধ্যে 82%ই প্রথম 6 মাস পরিপূর্ণ বুকের দুধ পায়নি, আর আক্রান্তদের পায়নি 38% শিশু। গবেষণায় আরও পাওয়া যায় আক্রান্ত শিশুর বড় অংশই অপুষ্টিতে ভুগছিল। 82% বাচ্চা যারা মারা গেছে তারা ব্রেস্ট ফিড করে নাই, আর 18% বাচ্চা মারা গেছে তারা ব্রেস্ট ফিড কমপ্লিট করেছে। গবেষণায় হামের ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে গবেষকরা জানান, শনাক্ত সব ভাইরাসই B3 সাবক্লডের অন্তর্ভুক্ত। সাসপেক্টেড মিজেলসগুলির স্যাম্পল পাঠিয়েছিলাম, তার মধ্যে দেখা গেছে যে মানে ভয়াবহভাবে দেখা গেছে যে 95% সাসপেক্টেড মিজেলস কেসগুলি পিসিআর দিয়ে কনফার্ম করা হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রতিরোধে গুরুত্ব না দিলে হামে মৃত্যু ঠেকানো সম্ভব নয়। এজন্য শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাদুর্ভাব কমতে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে বলেও জানান তিনি। কিছু ঠিক করলেও হয়তো মিনিমাম আরো 2 মাস সময় লাগবে, হয়তো 3 মাস সময় লাগবে। এর মধ্যেই আমাদের কাজ করতে হবে, এর মধ্যেই আমাদের মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে হবে, এর মধ্যেই আমাদের বেটার ম্যানেজমেন্ট দিতে হবে। কিন্তু এই অবাস্তব প্রত্যাশা রাখা যাবে না যে কোনো একটা ম্যাজিক বুলেটে যে সমস্যাটা দীর্ঘদিন ধরে ভুল করে আমরা করে ফেলেছি সেটার সমাধান কালকে বা সামনের সপ্তাহে হয়ে যাবে। হাম প্রতিরোধে নিয়মিত টিকাদানের পাশাপাশি শিশুর পুষ্টি ও বুকের দুধ পানে আরও সচেতনতায় জোর দেন বিশেষজ্ঞরা। সেগুলো বেটার চলে কিনা দেখার বিষয়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে রিকশা চলাচলে নতুন নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেন, নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলে থাকবে রিকশা চলাচলের সুযোগ। সায়েন্স ল্যাবে ডিএসসিসির অভিযান কার্যক্রম পরিদর্শনের সময় প্রশাসক জানান, বিপণী বিতানের সামনের জায়গা নিজেরা পরিষ্কার না রাখলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পরিচ্ছন্নতা, মশক নিধন, রাজস্ব আদায় ও অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনিয়ম পেলেই করা হচ্ছে সতর্ক বা জরিমানা। তারই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক। এ সময় ব্যবসায়ীদের সময় মতো কর পরিশোধ, ট্রেড লাইসেন্স গ্রহণ এবং আইন মেনে চলার অনুরোধ করেন তিনি। নিয়ম অমান্য করলে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দেন। মার্কেটে যারা ট্যাক্স দেন নাই, যারা লাইসেন্স নেন নাই, মার্কেটে আমাদের লোকজন যাবে। যদি লাইসেন্স না করে থাকেন তাৎক্ষণিক রিভিউ করা হবে। তাৎক্ষণিক রিনিউ করার পরও যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে সেই মার্কেট, সেই ব্যবসা সেখানে পরিচালনা করা যাবে না। এ সময় পরিচ্ছন্নতার পাশাপাশি রিকশা চলাচল ও হকার নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরির কথা জানান দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলে থাকবে রিকশা চলাচলের সুযোগ। 2 সপ্তাহের মধ্যে আমরা হকারদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো, সেটা আমরা আশা করি ইনশাল্লাহ। রিকশারও নীতিমালা আসছে এবং সেই নীতিমালা অনুযায়ী আমরা এই যত্রতত্র রিকশা যেভাবে চলে সেভাবে চলাচল করতে পারবে না। ঢাকা দক্ষিণে 4টা অঞ্চলে ভাগ করা হবে। এই 4টা অঞ্চলে রিকশা 4টা অঞ্চলে চলবে। নগরীর শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিকভাবে অভিযান চলমান থাকবে বলে জানায় দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহনে হয়রানি আর ভোগান্তির দিন পেরিয়ে নারীদের পথচলায় নতুন দিগন্তের সূচনা করেছে বিআরটিসির পিঙ্ক বাস সার্ভিস। চালক থেকে কন্ডাক্টর পুরো বাসটি পরিচালনা করছেন নারীরাই। যাত্রী সুরক্ষায় টিকিটিং ও জিপিএস ট্র্যাকিংয়ের মতো প্রযুক্তির সঙ্গে স্বস্তির বার্তা নিয়ে রাজধানীর বিভিন্ন রুটে ঘুরছে গোলাপি বাসের চাকা। পাভেল আমিন ও মীর মোহাইমিনুর রহমানের ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। এ এক অন্য সকাল। রোজকার মতো ভিড়, ধাক্কাধাক্কি আর হয়রানির ভয় নেই, বরং নিশ্চিন্তে নিরাপদ যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে গোলাপি রঙের দ্বিতল বাস। বাস যাত্রীদের চোখে মুখে স্বস্তি। এই স্বস্তি যেন স্থায়ী হয়, সেই দাবি সবার কণ্ঠে। দাঁড়িয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব হয় না, তখন দেখা যায় একটা সিট আমাদের খুবই দরকার হয়। পুরুষরা সেই মানসিকতাটা এখনো হয় না যে একটু সাইড দিই বা একটা নারীকে বসতে দিই। সেক্ষেত্রে নারীদের জন্য আলাদা একটা বাস চালু হয়েছে। সত্যি খুব আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি আমরা যখন অফিসে যাই প্রতিদিন, ছেলেরা আমাদের উঠতেই দেয় না আপু। আজকে আমি দৌড়ায় এসে উঠে গেলাম, আমার খুব ভালো লাগছে। শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়া চালুর পাশাপাশি নিরাপত্তা জোরদারের তাগিদ কারো কারো। নর্মাল ভাড়া হিসাবে ঠিক আছে, বাট আমি স্টুডেন্ট হিসেবে আমার জন্য বেশি হয়ে গেছে। স্টুডেন্ট ভাড়া অ্যাড হলে আমাদের জন্য আসলে ভালো হইতো আরো বেশি। প্রত্যেকটা রোডে বাস দিলে আমাদের মেয়েদের জন্য অনেক সুবিধা হইতো, কারণ লোকাল বাসে তো উঠা যায় না। আপাতত 14টি বাস নিয়ে কার্যক্রম শুরু করেছে পিঙ্ক বাস সার্ভিস। ঢাকায় চলছে 10টি, যার 9টি দ্বিতল। চালক ও কন্ডাক্টর উভয় পদেই দায়িত্ব পালন করছেন নারী। যারা প্রতিকূল অনুকূল মনে করতেছে তাদেরকে আঙুল দেখে আমরা বলে দিতে চাই যে আমরা পারবো, আমরা নারী, আমরা পারি এবং আমরা খুব ভালোভাবে একটা যাত্রী সেবা দিব। ভবিষ্যতে কি আরো এই সার্ভিসটা কিভাবে ভালো করা যায় আমরা সেটার চেষ্টা করব। নারীদের নিত্যদিনের হয়রানি এড়াতে স্বস্তির বার্তা নিয়ে যাত্রা শুরু করেছে পিঙ্ক বাস সার্ভিস, যার স্টিয়ারিংও সামলাচ্ছেন এক নারী, যা নিরাপদ যাত্রার পাশাপাশি এনে দিয়েছে আত্মবিশ্বাসের ছোঁয়া।
যাত্রী এবং বাস সংশ্লিষ্টদের দাবি বা প্রত্যাশা যেটি বলি না কেন, সেটি হচ্ছে যাতে করে টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি রুটে ছড়িয়ে পড়ে এই গোলাপি রঙের স্বস্তি। নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে রয়েছে লাইভ ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম, আর কাউন্টারের ঝামেলা ছাড়াই অনলাইনে অগ্রিম টিকিট কাটার সুবিধাও রাখা হয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা বলছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। সরাসরি যাব সেখানে। বৈঠক আহ্বান করলেই চলে এবং সেটা আইনের মধ্যে দেয়া আছে। এটা সিইসি তথা নির্বাচনী কর্তা যে ডেজিগনেশন দিয়েছে, তো সিইসিকে দায়িত্ব দেওয়া আছে। উনি এটা বৈঠকটা একটা আহ্বান করবেন যেখানে ভোটাভুটি হবে, যারা ভোট দিবেন, পার্লামেন্টের মেম্বাররা ভোট দিবেন, সেটা বৈঠকটা ডাকবেন হলো সিইসি। নর্মালি পার্লামেন্ট সেশনটা ডাকেন হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনি পার্লামেন্টের সেশন ডাকেন। কিন্তু এই একটা সেশন যদি রাষ্ট্রপতির নির্বাচন হয় এবং সেশন পার্লামেন্ট যদি সেশনে না থাকে, তাইলে সিইসি এই বৈঠকটা আহ্বান করবেন। আমরা আহ্বান করে অলরেডি গ্যাজেট করে দিয়েছি। এটা 11 তারিখে করেছে, অগাস্ট মাসের 11 তারিখে গ্যাজেট করে দিয়েছে। এখানে একটা বলা আছে যে নির্বাচনের আগে এই গ্যাজেটটা করে অন্তত ন্যূনতম 7 দিন সময় দিতে হয়। আমরা সাফিসিয়েন্ট টাইম দিয়েছি, মোর দেন 7 ডেজ আমরা দিয়ে দিয়েছি, মিনিমাম দিতে হয় আর কি। এইটা সেশনটা বৈঠক ডাকার একটা বিষয়। তারপর আমাদের ভোটার তালিকা একটা করা লাগে। এই যারা ভোট দেবেন, আপনারা জানেন যে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী 48-এর 1 ধারা, ওখানে আমাদের মাননীয় সংসদ সদস্যরা ভোটার, ওনারাই ভোট দেবেন। আমরা ভোটার তালিকাটাও পাবলিশ করে দিয়েছি এবং গ্যাজেটটা পাবলিশ করেছি, শিডিউলটা ঘোষণা করে দিয়েছি। কোন দিন নমিনেশন ফাইল হবে, কোন দিন স্ক্রুটিনি হবে, কোন দিন উইথড্রয়ালের ডেট, আর কোন দিন নির্বাচন হবে, আমরা গ্যাজেট করেছি। এই গ্যাজেটটা আমরা করে দিয়েছি 6 অগাস্ট, এটা করে দিয়েছি এটা। এবং ভোটার তালিকা এবং আমাদের যে শিডিউল, ওখানে আপনারা জানেন 13 তারিখে মনোনয়নপত্র দাখিলের সময় ছিল। 13 তারিখ আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি। আমরা 3টে মনোনয়নপত্র পেয়েছি। 11 দলীয় ঐক্যের পক্ষে 2টো, আর বর্তমান যে সরকারি দল বিএনপির পক্ষ থেকে 1টা। বিএনপির ক্যান্ডিডেট হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর 11 দলীয় ঐক্যের পক্ষে আপনার ডক্টর অলি আহমদ বীর বিক্রম। আপনারা জানেন, এটা আপনাদের মাধ্যমে সারা বিশ্ববাসী জানে। এখন বলতে গেলে এই যে কারা কারা ক্যান্ডিডেট হচ্ছে, এটা আপনারা মাধ্যমে এটা সবাই জানে। এটা 2জন ক্যান্ডিডেট পেয়েছে। এটা মনোনয়নপত্র দাখিলের দিনের খবর বললাম এটা। তবে স্ক্রুটিনি হলো 16 তারিখে। এখানে আমাদেরকে হেল্প করেছেন জাতীয় সংসদ সচিবালয়। আমরা সরাসরি ছিলাম নির্বাচন কমিশনে, সেখানে কথা বলছেন সিইসি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। সিইসির বক্তব্য পুরোটা দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দুপুরের সময় আরও থাকছে। ইরান যুদ্ধে জড়িয়ে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র, আলোচনার কথা অস্বীকার ট্রাম্পের, শর্ত মেনে সমঝোতার জন্য অনুনয় বিনয় করছে ওয়াশিংটন, দাবি তেহরানের। চিকিৎসায় অবহেলাজনিত অভিযোগের জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সকালে জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনটির নেতারা। বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ার পূর্বশর্ত। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান নেতারা। হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসিটিভি স্থাপন ও জরুরি বিভাগে পুলিশ মোতায়েনেরও জোর দেন তারা। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। দেশের প্রতিটি সরকারি বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসিটিভির নজরদারি ব্যবস্থা এবং জরুরি বিভাগে পুলিশ টহলের ব্যবস্থা করতে হবে। একই সাথে চিকিৎসায় অবহেলিতজনিত অভিযোগের জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো গড়ে তুলতে হবে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চীন, ভারত সহ পৃথিবীর বহু দেশে চিকিৎসক সুরক্ষা আইন বলবৎ আছে। বাংলাদেশেও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি। অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিক সহ 7 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটককৃতদের মধ্যে 6 জন বাংলাদেশি, আরেকজন ভারতীয়। বিভিন্ন সময় তাদেরকে আটক করে সীমান্ত সংলগ্ন ক্যাম্পে রেখেছিল বিএসএফ। সুযোগ বুঝে ভোরে বেনিপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে তাদের ঠেলে পাঠানো হয় বলে জানিয়েছে আটককৃতরা। খুলনার রাজমিস্ত্রি কামরুল খান ও আল আমিনের বন্ধুত্ব ছোটবেলা থেকে। মাত্র 1,500 টাকার জন্য বন্ধুর গলায় ছুরি চালায় আল আমিন। হত্যার পর পালিয়ে ভারতে যেতে চেয়েছিল সে, কিন্তু শেষ রক্ষা হয়নি। খুলনা থেকে আল আমিনকে গ্রেফতার করেছে পিবিআই। আশুলিয়া থেকে মরদেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যে রহস্য উন্মোচন করেছে সংস্থাটি। আশুলিয়ার বাসাইদ এলাকার একটি বাসার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেন বাড়ির মালিক। 16 আগস্ট তালাবদ্ধ কক্ষ ভেঙে পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পিবিআই। নিহত কামরুল খানের বাড়ি খুলনায়। একই এলাকার আলামিনকে গ্রেফতার করার পর জট খোলে হত্যা রহস্যের। সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, কামরুল ও আলামিন ছোটবেলার বন্ধু। 23 বছর আগে পরিবার সহ ভারতে চলে যায় আলামিন। পারিবারিক কলহের জেরে গত জুনে দেশে এসে কামরুলের বাসায় ওঠে সে। আসামিরও যেই গ্রাম আর ডিসিস্টেরও সেই গ্রাম, একই জায়গা, এবং তারা ছোটবেলা থেকেই এক অপরে বন্ধুর মতো একই এলাকায় থাকতো, একে অপরকে পরিচিত। এই অর্থ নিয়ে তাদের দ্বন্দ্বের কারণ এটুকু আমাদের এই পর্যন্ত হাতে আছে। প্রথমে বরিশালে মাছের ঘেরে কাজ নেয় দুই বন্ধু। চলতি মাসে আশুলিয়ায় এসে রাজমিস্ত্রির কাজ শুরু করে তারা। একসঙ্গে ওঠে ভাড়া বাসায়। 14 আগস্ট কামরুলের কাছে 1,500 টাকা চায় আলামিন, কিন্তু দিতে না চাওয়ায় ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরি দিয়ে কামরুলকে হত্যা করে আলামিন। ওরা যে কদিন কাজ করেছে সেখানে রাজমিস্ত্রি যে কাজটা করতো, ডিসিস্টকে দিত 2,000 করে আর ওকে দিত 1,500 করে। এটা নিয়ে তাদের মধ্যে বিরক্ত আরো চরম আকার ধারণ করে। তখন এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। তারপর তো পরের ঘটনা বললামই যে সবজি কাটা ছুরি দিয়ে সে গলায় আঘাত করে। দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত আলামিন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডেটা প্যাকেজের দাম ও মেয়াদ নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। মোবাইল অপারেটরদের কল ড্রপ কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। শুধু শহরে সেবার মান উন্নয়ন না করে প্রত্যন্ত অঞ্চলেও নেটওয়ার্ক শক্তিশালী করার পরামর্শ দেন সরকারের নীতি নির্ধারকরা। বলেন, সাধারণ মানুষের কাছে আরও সুলভ মূল্যে পৌঁছে দেয়া হবে স্মার্টফোন। কথা বলতে গিয়ে হুটহাট কল কেটে যাওয়া, ইন্টারনেটের ধীরগতি, অজান্তে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু হওয়া সহ মোবাইল সেবা নিয়ে বিস্তর অভিযোগ গ্রাহকদের। জানা যায়, গত 5.5 বছরে অপারেটরদের বিরুদ্ধে 66,705টি অভিযোগ জমা পড়েছে নিয়ন্ত্রক সংস্থার কাছে। এই অবস্থায় রাজধানীতে রবি আয়োজিত অনুষ্ঠানে কল ড্রপ, ডাটার দাম ও মেয়াদ ইস্যুতে মোবাইল অপারেটরদের সতর্ক করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। সেবার মান উন্নয়নের চেষ্টা শুধু শহরে না করে প্রত্যন্ত অঞ্চলেও নেটওয়ার্ক শক্তিশালী করার নির্দেশ দেন মন্ত্রী। অনেকে আমরা জিজ্ঞাসা করি, যেখানে শুধু গ্রামীণ ছাড়া আমরা অন্য কিছু দেখি না কেন? আমার টেলিটক আমাদের টেলিযোগ নিয়ে কথা বলে, টেলিটক সার্ভিস নিয়ে কথা বলে, রবি কিউ নিয়ে কথা বলে। সুতরাং আমরা চাইব আজকে রবির টিম যারা এখানে আছেন, আমাদের অনুরোধ করবো যে আপনারা সারা গ্রাম প্রতিবেশী রিভারাইন এরিয়াতে, আমাদের মাউন্টেনের যেসব এরিয়াতে আপনাদের সার্ভিসগুলি নিয়ে যাবেন। আর একটু এয়ার করেন জনগণকে যে না, কল ড্রপস কেন হয়, কল ড্রপস হলে আপনাদের কোনো পয়সা কেটে নেওয়া হয় না, এটিকে আপনাদের আবার ফেরত দেওয়া হয়। এ আয়োজনে কল ড্রপ নিয়ে ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা। আরও সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে স্মার্টফোন পৌঁছে দিতে চায় সরকার। To include mobile phone in the EMI program and also incentivize the private bank to come forward to do the installment plan. Our Prime Minister, every time when he dropped his call, when he exit the expressway, I also got a call and complaint. 2029 সালের মধ্যে দেশের 2G নেটওয়ার্ক সেবা বন্ধ করা হচ্ছে না বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। নারকেল গাছে নারকেলে পানি নাকি শুকিয়ে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। পয়লা সেপ্টেম্বর থেকে বাতিল হচ্ছে বাংলা কিউআর এর মার্চেন্ট চার্জ। বরং 2,000 টাকা পর্যন্ত লেনদেনে যুক্ত হবে প্রণোদনা। রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর কবির আহমেদ। প্রতিদিন 2 লাখ কিউআরে 50 কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আলোচনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, নগদ টাকার চাহিদা কমাতে কৃষি, বীমা, ক্ষুদ্র ঋণ, যাতায়াতের মতো সব ধরনের লেনদেনে যুক্ত হবে বাংলা কিউআর। আমরা আশা করি যে এই বাংলা কিউআরের কিছু টেকনোলজি জড়িত এবং এই ইনোভেশনের
নতুন যখন টেকনোলজি আসে তখন বর্তমানে ৪৫টি ব্যাংক, ৬টি এমএফএস ও 5টি পিএসপি এর গ্রাহকগণ অ্যাপস ব্যবহার করে দেশব্যাপী প্রায় ২৭.29 লাখ মার্চেন্ট হিসাবে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন। ১ অক্টোবর ২০২৬ থেকে আইআরএফ ৪০ নির্ধারণ এবং পার্সোনাল রিটেইল অ্যাকাউন্টের মাধ্যমে ২০০০ টাকা পর্যন্ত প্রতিটি সফল বাংলা কিউআর লেনদেনে মাসিক প্রণোদনা প্রদান করা হবে। আমাদের লক্ষ্য কেবল বাংলা কিউআর স্থাপন নয়, বরং এর সক্রিয় ও নিয়মিত ব্যবহার নিশ্চিত। দেশের বাইরের খবর, ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে এবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সমঝোতা চেয়ে যুক্তরাষ্ট্রই অনুনয় বিনয় করছে। এদিকে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ না খোলার ঘোষণা দিয়েছে তেহরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে আবুধাবি। খেলার খবর, ডারউইন টেস্টের পারফরমেন্স ম্যাকেইতেও ধরে রাখতে চায় টাইগার পেস ডিপার্টমেন্ট। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে মরিয়া পেসার শরীফুল ইসলাম। এই টেস্টেও দারুণ কিছু করবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস এই বাঁহাতি পেসারের। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর লম্বা এক ভ্রমণ ক্লান্তি নিয়ে বাংলাদেশ দলকে মাকাইতে আসতে হয়েছে। বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ৬ ঘন্টার পথ লেগেছে ১৪ ঘন্টা। বিমানের ভেতরেই 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল ক্রিকেটারদের। তাই আসার পরের দিনটা বাংলাদেশ দলের আনুষ্ঠানিক কোনো অনুশীলন রাখা হয়নি। তবে একেবারে যে হোটেল বন্দি থাকছেন ক্রিকেটাররা তেমনটাও নয়। একটা জিম সেশন হয়েছে স্থানীয় সময় সকাল 11:30 থেকে 1টা। এই সময়টার মধ্যে ক্রিকেটাররা তাদের জিম সেশনটা করেছেন। ট্রেনার ইফতি তাদেরকে নিয়ে কাজ করেছেন। ডারউইন থেকে মাকাইতে এসে কিছুটা উল্টো ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে বাংলাদেশ দলকে, কারণ ডারউইনে অনেকটা গরম ছিল, অনেকটা বাংলাদেশের মতো পরিস্থিতি ছিল। কিন্তু মাকাইতে এসে যে আমাদেরকে গরম কাপড় পরে থাকতে হচ্ছে, যদিও এদিন মাঠে আসেননি ক্রিকেটাররা, এরই মাঝে বাংলাদেশ দল কিন্তু পরিকল্পনা সাজাতে শুরু করেছে অস্ট্রেলিয়া বদরে। আলোচনায় ঘুরে ফিরে আসলো ডারউইন টেস্টের কথা। খেলার সুযোগ হয়নি শরীফুলের, যোগ দিয়েছিলেন একটু দেরিতে। তবে ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পেরেই খুশি তিনি। ছবির ভিতরে তো অন্তত আসছি, খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা আমরা ক্যারি করা। জিম সেশনেই বেশি সময় দিয়েছেন, মানিয়ে নিয়ে পরের টেস্টে চোখ পকেটে পুরতে চান সিরিজটা। বাংলাদেশ সবাই খুশি হয়েছে, তার থেকে বেশি হয়তো আমি আরো বেশি খুশি হয়েছি। আমরাও চাচ্ছি সিরিজ জিতে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। পেস ইউনিট দারুণ করছে। তাদের সঙ্গী শরীফুলও নিজে না থাকলেও তাসকিন, হাসানদের পারফরমেন্সে দল জয় পাওয়ায় আনন্দ তার। সুযোগের অপেক্ষায় আছেন নিজের সেরাটা দিতে। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং 3টা পার্টি, তখন আরো বেশি ভালো লাগে। আমি তো সবসময় প্রস্তুত, এখন দেখা যাক যদি রিজিকে থাকে। অজি ভূমিতে ইতিহাস এরই মধ্যে লেখা হয়ে গেছে, এবার তার পূর্ণতা দেওয়ার পালা। টাইগাররা মুখিয়ে দারুণ কিছু করতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ম্যাকাই, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে 9 জনের প্রাণহানি, 5 বাংলাদেশি সহ 6 জনের পরিচয় শনাক্ত। দগ্ধ অনেকে হাসপাতালে, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, প্রবেশপথ সরু। ভারত স্বার্থ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানালে সাধুবাদ জানাবে সরকার, নইলে এগোবে না বাংলাদেশ, জানালেন উপদেষ্টা রিজভী। এবং হামে আক্রান্ত 80% পায়নি টিকা, মৃত 82% শিশুই জন্মের প্রথম 6 মাস পায়নি পরিপূর্ণ বুকের দুধ, ছিল অপুষ্টিও। 3 মাসে প্রাদুর্ভাব কমার আশা প্রতিমন্ত্রীর। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।